প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজ ষষ্ঠ শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়টা কি আছে তোমরা নিশ্চয়ই জানো, অনুপাত ও শতকরা। আমরা গতদিন অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমি শতকরা নিয়ে আলোচনা করব। তা নিশ্চয়ই তোমরা অনুপাতের সমস্ত যেগুলো অঙ্ক করানো হয়েছিল এবং যেগুলো তোমাদের করতে বলা হয়েছিল নিশ্চয়ই সবগুলো করেছো, তাই না? হ্যাঁ, অবশ্যই করবা, কেননা আমরা না করলে পিছিয়ে যাব। অনেকেই পড়াশোনা করতে চাই, আমরা যদি না করি তাহলে আমরা পিছিয়ে যাব। আমরা পিছিয়ে যেতে চাই না, আমরা এগিয়ে যাব। সেজন্য আমাদের কি করতে হবে? পড়ালেখা করতেই হবে। তাহলে অনুপাত যেহেতু হয়েছে, শতকরা নিয়ে আলোচনা করব। তবে তার মধ্যে অনুপাত এবং শতকরার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করব। তো একটু লক্ষ্য করব। আমি একটা বর্গ আঁকলাম, যদিও পারফেক্ট নয়, তারপর বর্গ আঁকলাম। বর্গটাকে আমি 4 ভাগ করলাম। তার বর্গটাকে কত ভাগ করা হলো? 4 ভাগ। তার মধ্যে আমি 1 ভাগকে ডিজাইন করলাম। কত ভাগ ডিজাইন করলাম? 1 ভাগ। তাহলে মোট 4 ভাগের 1 ভাগ ডিজাইন করা হলো। এটা চিত্র দিলাম ক। এরপর আমি আর একটা বর্গ নিলাম। যে বর্গটাকে আমি কি করলাম? 5টি ভাগ করলাম। তার মধ্যে আমি 3টি ভাগকে কি করতেছি? ডিজাইন করতেছি। কত ভাগ ডিজাইন করলাম? 3 ভাগ। এটা চিত্র দিলাম খ। তাহলে প্রথম চিত্রে অর্থাৎ ক নং চিত্রে মোট ভাগ ছিল 4টা, রং করলাম বা আমি ডিজাইন করলাম 1টা। দ্বিতীয় চিত্রে খ নং চিত্রে ভাগ ছিল 5টা, রং করলাম কয়টি? 3টি। তাহলে 1:4, 3 কত? 5। আমরা পঞ্চম শ্রেণীতে শতকরা সম্পর্কে ধারণা পেয়েছিলাম, তাই না? তাহলে শতকরা অর্থ কি? শতকরা অর্থ 1/100। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এভাবে। হ্যাঁ, তাহলে এটা কি? লব। এটা কি? হর। আপাতত আমরা এটা রেখে দিলাম। হ্যাঁ, একটু লক্ষ্য করি। ক নং চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত দেওয়া আছে? 1:4। তো আমরা গতদিন অনুপাত অধ্যায়ে অনুশীলনীতে আলোচনা করেছিলাম, কি বলেছিলাম? অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে 1/4 লিখতে পারি। তো এখানে একটু খেয়াল করো, হর কত আছে? 100, কিন্তু এখানে আমাদের হর কত? 4। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? 100 করে নিতে হবে। তো আমরা যদি 100কে 4 দ্বারা ভাগ করি কত পাই? 25। তো আমি যদি 25 দ্বারা উপরে নিচে গুণ করে দেই তাহলে কি কোনো পরিবর্তন হবে মানের? না। হ্যাঁ, 25 দ্বারা গুণ করলাম। এখন 25 দ্বারা গুণ করে দেই, তাহলে উপরে কত হয়? 25, নিচে কত? 100। তো এটাকে আমরা কি লিখতে পারি? 25 গুণন 1/100। পরিবর্তে কি লেখা যায়? 25%। কেননা আমরা এখানে লিখেছিলাম 1/100 পরিবর্তে কি লেখা যায়? পার্সেন্ট। তাহলে আমরা সেটা লিখলাম 25, 1/100 পরিবর্তে পার্সেন্ট লিখলাম। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? একটু খেয়াল করি। 1:4, যাকে আমি কি লিখলাম? 1/4 ইকুয়াল কি লিখলাম? 25 ভাগ কত? 100 কি লিখলাম? 25%।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটা লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে 1:4, যাকে আমি ভগ্নাংশ আকারে লিখলাম 1/4, সেটাকে কি করলাম 25 দ্বারা উপর নিচে গুণ করে উপরে পেলাম 25, নিচে পেলাম 100, পরিবর্তে কি লিখলাম 25%। তাহলে এটা হলো অনুপাত, এটা কি শতকরা। তাহলে উভয়কে দেখো তো ভগ্নাংশ আকারে লেখা যায়? হ্যাঁ, আমি লিখেছি ভগ্নাংশ লিখলাম, তাহলে অনুপাতকেও ভগ্নাংশ আকারে লিখলাম, শতকরাকেও ভগ্নাংশ আকারে লিখলাম। কারো কোনো সমস্যা আপাতত না থাকারই কথা, তাই না? এরপর আসো খ নং চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশ অনুপাত 3:5। তাহলে 3/5, 3 গুণন 5 গুণন। তাহলে ঠিক একইভাবে যেহেতু নিচে হর 100 নিয়ে আসতে হবে, তাহলে 5 দ্বারা 100কে ভাগ করে কত হবে 20, 20 দ্বারা গুণ করে দিলাম। তাহলে কত হবে 60, নিচে কত 100, পরিবর্তে লিখতে পারি 60%। তাহলে এখানে কি পেলাম 3:4 সমান 3/4 সমান 60/100 সমান 60%। তাহলে একইভাবে এটা কি অনুপাত, শতকরা, এটা কি ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনুপাতকেও ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, শতকরাকেও ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। এর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রেও দেখো অনুপাতকে ভগ্নাংশ আবার শতকরাকেও ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, কি নিতে পারি সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত? শতকরা ও অনুপাত দুটি ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে দেখো হর কত পেয়েছি 100, শতকরার ক্ষেত্রে হর কত 100, আর অনুপাতের ক্ষেত্রে কি হলো 4, এখানে কত এটা কত লিখছিলাম 4 হবে কেন, এটা কত 5 ছিল, তাই না 5, তাহলে এখানে কত 5। তাহলে অনুপাতের ক্ষেত্রে হর এখানে 4, এখানে 5, কিন্তু শতকরার ক্ষেত্রে দেখো এখানেও 100, এখানেও 100। তাহলে আমরা বলতে পারি শতকরা ও অনুপাত দুইটি ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে হর কত হবে 100, আর অনুপাতের ক্ষেত্রে লব ও হর যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। প্রয়োজনে আমরা অনুপাতকে শতকরা এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অনুপাত ও শতকরা সম্পর্কে বেশ ধারণা পেলাম, তাই না? আর এটা পরীক্ষায় সৃজনশীলে আসতেও পারে, যেমন আমরা সৃজনশীলে প্রশ্ন দিলে কতে দিতে পারি যে অনুপাত ও শতকরা সম্পর্কটি বিশ্লেষণ করো। তাহলে আমরা কি লিখবো, তোমাদের বইয়ে 48 পৃষ্ঠায় দেখব সুন্দরভাবে দেওয়া আছে, সেটা আমরা দিয়ে দেব। শতকরা ও অনুপাত দুইটি ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর 100 এবং অনুপাতের ক্ষেত্রে লব হর যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। প্রয়োজনে অনুপাতকে শতকরায়, শতকরাকে অনুপাতে প্রকাশ করা যেতে পারে। এতটুকু দিয়ে আমরা যে কোনো একটা এক্সাম্পল দিব, দিলে আমরা ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাব। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অনুপাত ও শতকরা সম্পর্ক। এরপর আসো শতকরা সম্পর্কিত সমস্যাবলী। যেমন আমরা একটা উদাহরণ, একাধিক উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। যেমন থাকলো 3:4কে শতকরায় প্রকাশ করো। আমরা এটা সমাধান করি, দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, খুবই সহজ, তাই না? একটু আগে যেটা আলোচনা করলাম ঠিক ওটাই। তাহলে প্রদত্ত অনুপাত কি দেওয়া আছে 3:4, আমরা কি জানি অনুপাতকে কি লেখা যায় ভগ্নাংশ আকারে লেখা যায় 3/4। তো এর আগে আমরা কি করছিলাম, যে যেহেতু আমাদের শতকরার ক্ষেত্রে নিচে হর 100, অর্থাৎ হর 100 হতে হবে, সেজন্য আমরা কি করছিলাম 100কে 4 দ্বারা বা যা ছিল তা দ্বারা ভাগ করে কি করতে হবে, তত দ্বারা গুণ করতে হবে। কিন্তু আমরা এখানে এসে সেটা না করে অন্য একটা পদ্ধতি অবলম্বন করি, দেখি কি হয়। গুণন।
হ্যাঁ, যদিও এই লাইনটার কোনো প্রয়োজন নেই, আমি তার বোঝানোর জন্য লিখলাম। হ্যাঁ, আমরা জানি 1/100 এর পরিবর্তে কি লেখা যায়? পার্সেন্ট। তো আমি এটা পরিবর্তে সরাসরি পার্সেন্ট দেবো। তাহলে আমাকে, যেহেতু আমি এই অংশটা অতিরিক্ত নিলাম, তাহলে আমরা বিপরীত রাশি দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? ওটা কাটা যাবে, কাটা গেলে আবার পূর্বের রাশি বা ভগ্নাংশ পাওয়া যাবে। সেজন্য আমরা কী করলাম? প্রয়োজনে আমি 1/100 নিলাম, যেহেতু এটা বাড়তি নিলাম সেই জন্য আমি কী করলাম? এটা বিপরীত রাশি দ্বারা বা ভগ্নাংশ দ্বারা গুণ করে দিলাম। 4×100, 3×100 কত হয়? 75 গুণন 1/100। তো আমরা এটা পরিবর্তে লিখতে পারি 75%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম অনুপাত আঁককে ভগ্নাংশ আকারে প্রকাশের না, অনুপাতকে শতকরা প্রকাশের নিয়ম। তাহলে আমরা আগে যেটা লিখছিলাম 4 দ্বারা কি 100কে ভাগ করে যত হবে তত দ্বারা গুণ করব, এখানে এসে বললাম যে না, দরকার নেই, আমাদের যেহেতু শতকরা চিহ্ন দিতে হবে, যেন 1/100 লিখলাম। যেহেতু এটা কি করলাম? আমি বাড়তি নিলাম, তাহলে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে দিলেই ওটা কি ইকুয়াল হয়ে যায়। সেজন্য আমরা এটা কাজ করলাম। তাহলে 100/1 নিলাম, 4 দ্বারা কাটাকাটি করে কত? 3×75, এটা পরিবর্তে পার্সেন্ট লিখতে পারবো, 75%। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝলাম? যে অনুপাতকে শতকরায় প্রকাশ। মনে করো এই সমস্যাটা পরীক্ষায় MCQ আকারে আসলো। কি আকারে আসলো? MCQ। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, সহজেই কাজ করতে পারি। উপরে ভগ্নাংশ লব কত আছে? 3, হর কত? 4। আমাদের 1/100 থাকবে। কেন থাকবে? যেহেতু শতকরা দিব আমরা, গুণন 100% দিয়ে দিলাম। 4×100, 3×100, 75%। তাহলে আমাদের এই সমস্যাটা করতে কত সেকেন্ড লাগলো? সর্বোচ্চ 10 সেকেন্ড। তাহলে MCQ আসলে কঠিন না, আমরা এইরকমই তো সাধারণত পরীক্ষায় দেওয়া থাকে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, যদি MCQ আকারে পরীক্ষা আসে তাহলে আমরা এটা সংক্ষেপে লিখতে পারবো। তাহলে আমাদের অনুপাত থেকে শতকরা প্রকাশ আমরা শিখলাম। এখন আসো আর দুটা শিখবো, শিখে আমরা অন্য সমস্যায় যাব। তাহলে একটা মিশ্র ভগ্নাংশ নিলাম। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশকে শতকরা প্রকাশ কি দেওয়া আছে? 2/25 2/25 এতকে শতকরায় প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশ কি দেওয়া আছে বলো তো? 2/25 আমরা জানি এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যা আমরা প্রকাশ করি। 25 × 50, 50 আর 6 কত হবে? 56। নিয়ম জানি তো, এটা আমাদের অনেকবার করা হয়েছে, সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে 56 নিচে হলো কত? 25। তাহলে 56/25 গুণন 100 গুণন 1/100। কারণ বাড়তি নিলাম কেন? যেহেতু আমাদের এটার পরিবর্তে শতকরা চিহ্ন দিব, সুতরাং আমরা 1/100 এটার জন্য বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 100/1 দ্বারা গুণ করে দিলাম। 25 দিয়ে যদি এটাকে কাটাকাটি করে 4×25 100, 4×6 24, 4×5 20 আর 2 22 গুণন 1/100। তা আমরা কি লিখতে পারি? 224%। তাহলে আমরা ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ, সেটাকে আমরা কি করলাম? শতকরায় প্রকাশ করলাম। তো ইনশাল্লাহ আমরা সবাই পারবো। তো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় 2.2 51 পৃষ্ঠায় দেখো আমি একটা যে সমস্যাটা সমাধান করলাম সেটা হলো 1-এর ঘ নাম্বার। এখন দেখো 4-এর একটা সমস্যা সমাধান করব। হ্যাঁ, 4-এর ক নম্বরটায় দেখি। 4-এর ক কি বলা আছে? 20 টাকা 80 টাকা শতকরা কত? 20 টাকা
80 টাকার শতকরা কত? তাহলে আমরা একটা সমাধান করি। এখানে না দিলাম 20 টাকা 80 টাকার কত এত অংশ, তাই না? তাহলে 20 টাকা 80 টাকার কত এত অংশ, 20/80 অথবা 80 এর 20 অংশ। তাহলে এটাকে শতকরা প্রকাশ করতে আমরা জানি অনুপাতকে শতকরায় বা ভগ্নাংশকে শতকরা প্রকাশ করা শিখলাম। তাহলে যেহেতু এটা একটা আমাদের কি ভগ্নাংশ হলো, তাহলে আমরা এটাকে শতকরায় প্রকাশ করব। লিখি এখানে 20/80 ইকুয়াল 20/80 গুণন 100 গুণন 1/100। তাহলে এটা কেটে দিতে পারি 10 কেন 20 দিয়ে কেটে দিতে পারি, 5 × 100 4 × 80। আবার এটা দিয়ে এটাকে কেটে দিতে পারি 4 × 5 = 20। তাহলে 5 5 কত 5 5 25 গুণন 1/100। তাহলে আমার কী লিখতে হবে 25%। তাহলে আমরা লিখতে পারি 20 টাকা 80 টাকার 25%। তো সেক্ষেত্রে যদি এরকম যে কোনো সমস্যা আসুক না কেন আমরা পারবো, কারণ এখানে হয়তো আমি 20 আর 80 দিলাম, এখানে অন্য যে কোনো সংখ্যা দিতে পারি। মনে করো এখানে 15 টাকা দিলাম, বা অন্য যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারি। তাহলে আমরা পারবো তো, ইনশাল্লাহ পারবো। তো তোমাদের অনুশীলনীর আরও কিছু সমস্যা নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি। তো তোমার 5 নম্বর সমস্যাটা একটু দেখি আমরা। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। আমরা এটাকে 2 নিয়মে করতে পারি, তবে যার যে নিয়ম ভালো লাগবে সে নিয়মেই করবা। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমি যেটা করাচ্ছি বা তুমি আর কোনো নিয়ম করতেই পারবো না। আমি 2টা দেখাচ্ছি, তোমার যেটা ভালো লাগবে সেটাই করবা। দেখো একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত 500 জন। তা শিক্ষার্থী বলতে এখানে ছাত্রছাত্রী উভয়কে বোঝানো হচ্ছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা কত 40%। 40% বলতে কি 100 জনের মধ্যে 40 জন হলো ছাত্রী। তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যেহেতু স্কুলে ছাত্রী সংখ্যা 40%, তাহলে আমরা লিখতে পারি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা কত 40 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত হবে, কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে কি হবে ভাগ 40/100। অতএব আমাদের মোট শিক্ষার্থী কতগুলো ছিল 500 জন। তাহলে আমরা বলতে পারি 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা অবশ্যই বেশি। বেশি হলে কি হবে গুণ। তাহলে এটা কেটে দিতে পারি 5। তাহলে কত 5 4 5 20, অর্থাৎ 200 জন। তাহলে আমরা কি পেলাম, অতএব ছাত্রী সংখ্যা 200 জন। তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল 500 জন। কতজন 500। ছাত্রী কতগুলো 200। তাহলে ছাত্র কতগুলো হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব ওই স্কুলে ছাত্র সংখ্যা কতগুলো 500 বিয়োগ 200 জন ইকুয়াল কত 300 জন। অতএব
নিম্নে ছাত্র সংখ্যা 300 জন। তাহলে আমরা এই নিয়মটাও শিখলাম। তাহলে কি খুব কঠিন মনে আছে? না, অবশ্যই কঠিন না। এখন আমরা আরও নিয়ম আলোচনা করব। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে আমরা এই লাইনটা যদি নাও লিখতাম তবুও কোনো সমস্যা ছিল না, যেহেতু আমাদের সরাসরি কি 40% লেখা আছে। তাহলে আমরা লিখতে পারি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 40 জন, একজনের মধ্যে কত কম হবে 40 ভাগ 100। যেহেতু 500 জন শিক্ষার্থী তাহলে বেশি হবে, সেক্ষেত্রে 40 গুণ 500 ভাগ 100 কাটাকাটি করে কত পেলাম 200 জন। তাহলে ছাত্রী সংখ্যা কত 200 জন। তো ওই স্কুলের ছাত্র সংখ্যা কত হবে? মোট শিক্ষার্থী থেকে ছাত্রী সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো? ছাত্র সংখ্যা পাবো। কত পেয়েছি আমরা? 300 জন। আবার অনেক সময় এটা বলতে পারে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। যদিও প্রশ্নে দেওয়া নাই, মনে করো পরীক্ষায় আসলো, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? আমরা যতটুকু লিখলাম লেখার পরে এসে আমরা কি করব? একটু বাড়তি কাজ করতে হবে। সেই বাড়তি কাজটা হলো আমরা লিখব ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা। ছাত্র সংখ্যা কতজন? 300 জন। ছাত্রী সংখ্যা কতজন? 200 জন। তাহলে আমরা এর আগেও শিখেছিলাম অনুপাতকে একই রাশি দ্বারা শূন্য ব্যতীত যে কোনো রাশি দ্বারা ভাগ করলে মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম? 100 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে কি পেলাম? 3:2। তাহলে ওই স্কুলের শিক্ষার্থী, ওই স্কুলে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত? 3:2। এটা যদিও প্রশ্নে দেওয়া নেই, কিন্তু এভাবে পরীক্ষায় চাওয়া হতে পারে। চাইলে আমরা পারবো তো ইনশাল্লাহ। এখন আসো এই সমস্যাটাকে আমরা অন্য একটি নিয়মে করতে পারি। অথবা দেওয়া আছে স্কুলের ছাত্রী সংখ্যা 40%। অতএব ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে 100 থেকে 40 বিয়োগ দিলাম, তাহলে কত থাকে? 60%। তাহলে আমরা কি লিখতে পারি? কতজন পেলাম আমরা? 60%। এটা কি ছাত্র সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা কত? 60 জন। কেননা যেহেতু 60%, তাহলে মানে কি 100-তে 60। এই জন্য 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা কত? 60 জন। তাহলে অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা কি হবে? কম হবে। ভাগ কত? 60 ভাগ 100। এরপরে মোট শিক্ষার্থী কত? 500 জন। তাহলে 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা কত হবে? 60 গুণন 500। নিচে কত? 100। কেটে দিলাম 5×6 = 30। তাহলে 300 জন। তাহলে আমরা এই নিয়মেও করতে পারি যে অতএব বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতগুলো? 300 জন। আমার আরও নিয়ম আছে, তাই না? তো সে নিয়মটাও তোমরা বাসায় করে নিও, বা যদি পারো চেষ্টা করিও, না পারলেও সমস্যা নেই। এই দুইটা নিয়মে যে কোনো একটা করলেও হবে। এরপরে দেখো আর একটি সমস্যা। দেখো একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে আমাদের বছর শুরুতে 5% শিক্ষার্থী ভর্তি করা হলো, মানে কি 100 জনে 5 জন ভর্তি করা হলো। আগে কতজন ছিল? 800 জন। তাহলে মোট কতজন হবে? 800 জনে কতজন হবে? একটা নিশ্চয়ই পাবো। সেই সংখ্যাটার সাথে আগে যে 800 জন যোগ ছিল সেটা যোগ করলে বর্তমান শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে
পারবো। তাহলে আমরা লিখতে পারি বছরের শুরুতে একশো জন বা 100 জনে ভর্তি হয়, 100 জনে নতুন ভর্তি হয় 5 জন। অতএব বছরের শুরুতে একজনে ভর্তি হবে কত? নিশ্চয়ই কম হবে। কম হলে কি হবে? ভাগ। আমাদের মোট শিক্ষার্থী আগে কতজন ছিল? 800 জন। তাহলে বছর শুরুতে 800 জনে নতুন ভর্তি হয়, 5 গুণন 800 ভাগ 100। তাহলে কাটাকাটি করলে 5 8 কত? 40 জন। তাহলে আমাদের আগে কতজন ছিল? 800 জন। নতুন ভর্তি হলো কতজন? 40 জন। তাহলে আমরা লিখতে পারি বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? 800 যোগ 40 জন সমান কত? 840 জন। তো তোমরা নিশ্চয়ই সমস্যাগুলো দেখতেছো, তোমরা নিজেরাই বাসায় করবা। আর তোমরা নিশ্চয়ই দেখো তো এখানে কোনো সমস্যা আছে? আমার মনে হয় না। তোমরা সবাই বুঝতে পারছো। এত সহজ কি অঙ্ক আমরা কেন বুঝবো না? সবাই বুঝবো, আমরা সবাই ভালো করব। আর এগুলোই পরীক্ষায় সাধারণত দেওয়া হয়। ঠিক আছে? তো আমরা ভয় পাবো না, বেশি বেশি করে প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। যেমন দেখো আরেকটি সমস্যা দেখো, দুইটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুইটি নির্ণয় করো। তাহলে এখানে কি করা হলো? অনুপাত এবং শতকরা দুইটি একসাথে দেওয়া আছে। প্রথম রাশি ও দ্বিতীয় রাশি শতকরা কত অংশ? প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ? তাহলে আমরা কি করব এখন? আগে অনুপাতটাকে রাশি দুইটিতে প্রকাশ করে নেব, তারপর আমরা লিখব অনুপাতের রাশি দুইটির কে শতকরায় প্রকাশ করব। ঠিক আছে? তাহলে আমাদের এরকম সমস্যাগুলো আমরা পারবো। তাহলে কি করতে হবে? আগে অনুপাতটাকে রাশিতে পরিণত করে নিতে হবে। তাহলে দেওয়া আছে দুইটি রাশির যোগফল 240 এবং রাশি দুইটির অনুপাত 1:3। আমরা অনুপাত অধ্যায়ে বা অনুশীলনীতে আলোচনা করেছিলাম, যদি এরকম সমষ্টি দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যাগুলো নির্ণয় করতে জানি। তাহলে আমরা কীভাবে? যে আমরা অনুপাতের রাশি দ্বয়ের যোগফল, অতএব অনুপাতের রাশি দ্বয়ের যোগফল 1+3 বা 4। তাহলে অনুপাত যে সংখ্যাটা ছিল এটাকে কত ভাগ করতে হবে? 4 ভাগ। তার মধ্যে প্রথম রাশি কত হবে? 1 ভাগ। দ্বিতীয় রাশি কত হবে? 3 ভাগ। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম রাশি 240 এর 4 ভাগের 1 ভাগ। আমরা কাটাকাটি করতে পারি। 4 6 24 0। তাহলে আমরা কত দিতে পারি? 60। এবং দ্বিতীয় রাশি কত হবে? 240 এর 4 ভাগের 3 ভাগ। তাহলে কত পাচ্ছি আমরা? 3 6 18, 180। তাহলে বলো তো শিক্ষার্থীরা, প্রথম রাশি কত পেলাম আমরা? 60। দ্বিতীয় রাশি কত পেলাম? 80। তাহলে অনুপাতের রাশি দুটি নির্ণয় করতে পারলাম তো?
এখন কি বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত, প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি তো, ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কি দেওয়া আছে, অতএব প্রথম রাশি দ্বিতীয় রাশির, তাহলে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশির কত, দ্বিতীয় রাশির কত 3/1। তাহলে আমরা কি করতে পারি, আগের মতো 1 গুণন, বা আমরা নিতে পারি 1/3 100 গুণন 1/100। তো আমরা এটাকে কি করতে পারি, 3 দিয়ে 100কে কি কাটাকাটি যায়, না যায় না, কেননা এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয় নেই। যেহেতু সাধারণ গুণনীয় নেই, সুতরাং আমরা কাটাকাটি করতে পারি না। কাটাকাটি না করলে গুণ করে দেই, 100কে 1 দ্বারা গুণ করলে 100, নিচে কত 3 গুণন 1/100। এখন 3 দ্বারা আমরা 100কে যদি ভাগ করি কি পাবো, তোমরা আলাদা কোথাও ভাগ করে নিয়েও এটা। তাহলে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি, এত পার্সেন্ট। তাহলে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশির কত 33/3। তো আমরা মোটামুটিভাবে বেশ কয়েকটা সমস্যা সমাধান করলাম, আর একটা সমস্যার সমাধান করেই ইনশাল্লাহ তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো বর্তমান কিন্তু রংপুরে আমের জন্য বিখ্যাত, রংপুর তাই না, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুরে একটা বিখ্যাত আম আছে, নিশ্চয়ই তোমরা জানো, সেটা কি হাড়িভাঙা আম, তাই না। এখন আমরা যদিও বইয়ে দেওয়া আছে ফজলি আম, আমরা হাড়িভাঙা আম নিয়ে আলোচনা করব, কেননা আমাদের রংপুরের বিখ্যাত আম হাড়িভাঙা আম। ঠিক আছে, ফলের দোকান থেকে 180টি হাড়িভাঙা আম কিনে আনা হলো। কতটি আম কিনে আনা হলো, 180টি। 2 দিন পর 180টি আম আমি কিনে এলাম, আমি কি একবারে খেতে পারবো না, ধীরে ধীরে খাবো। তাতে 2 দিন পর দেখলাম আমার 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে, তাহলে আমাকে সেটা নির্ণয় করতে হবে। মনে করো আমি দোকান থেকে কয়টি আম কিনে আনলাম, 180টি। 2 দিন পর কয়টি আম পচে গেল, 9টি। তাহলে ভালো আম কতটি নির্ণয় করতে পারবো না, অবশ্যই পারবো। দেওয়া আছে, কি দেওয়া আছে, মোট আম কত 180টি। 2 দিন পর আম পচে গেল কতটি, 9টি। কতটা আম পচে আছে, কতটি, 180 - 9টি সমান কত, 100 কত 71টি। তাহলে 9 দিন শতকরা কতটি আম ভালো আছে, তাহলে মোট আম কতটি ছিল, 180টি। নষ্ট হয়ে গেল কতটি, বা পচে গেল কতটি, 9টি। ভালো থাকলে কয়টি, 171টি। তাহলে আমরা লিখতে পারি 180টি আমের মধ্যে ভালো আছে কয়টি, 171টি। অতএব একটি আমের মধ্যে ভালো আছে অবশ্যই কম, 171/180টি। অতএব 100টি আমের মধ্যে ভালো আছে কতটি, 171 গুণন 100 ভাগ কত, 180।
তাহলে আমরা 10 দিয়ে কাটলাম, 9 5, 9 একে 9, তো আমরা কি লিখছিলাম যে আমাদের মোট আম ছিল কতটি, 180টি। 2 দিন পর আম পচে গেল কয়টি, 9টি। ভালো আম আছে কতটি, 171টি। তাহলে আমরা লিখতে পারি 180টি আমের মধ্যে ভালো আছে কতটি, 171টি। তাহলে একটি আমে কি কম হবে না বেশি ভালো থাকবে, অবশ্যই কমে আসবে। কমলে কি হবে, ভাগ। অতএব যেহেতু আমাদের শতকরা বলা আছে, তাহলে আমরা লিখতে পারি 100টি আমের মধ্যে ভালো আছে 171 গুণন 100 ভাগ কত, 180। 10 দিয়ে কাটলাম, 18, 2 দিয়ে কাটি, 5, 9, 9 দিয়ে এটাকে কেটে দেই, 9 একে 9, 9 9 81। তাহলে আমরা 5 দিয়ে 19কে গুণ করলে কত হবে, 5 9 35, 5 একে 5 আর 4 9, এতটি। তাহলে আমরা লিখতে পারি অতএব আম ভালো আছে 95%। অথবা আমরা এই কথাটা এভাবেও লিখতে পারি, অতএব শতকরা আম ভালো আছে 95টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম যে যদি আমি শতকরা শব্দটা ব্যবহার করি তাহলে এখানে আর এই চিহ্নটা দেওয়া যাবে না। আর যদি তুমি শতকরা শব্দ ব্যবহার না করো তাহলে সরাসরি লিখতে পারো আম ভালো আছে কত, 95%। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটিভাবে আমরা বেশ সমস্যার সমাধান করলাম। আরও অনেকগুলো বাকি আছে, তা তোমরা এইগুলো একই নিয়মে যেহেতু আছে সেজন্য আমি আর করাই দিলাম না, তোমরা এগুলো বাসায় করবা। তো যদি পরীক্ষা হয় তো হবেই, আর যদি না হয় তবু আমার প্র্যাকটিস থাকবে, কেন পরবর্তী ক্লাসের জন্য আমাদের কাজে লাগবে। আর হবে কিনা সেটা তো আমি জানি না, সরকারের সিদ্ধান্তেই বড় সব সিদ্ধান্ত। সুতরাং আমরা সেই আশায় থাকবো না যে পরীক্ষা হবে না। অনেকেই বলে, কিন্তু এটা আমরা কান দিব না। আমরা কি করব, আমরা মনে করব স্কুল খুলবে, পরীক্ষা হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করব। সেজন্য আমরা কি করব, বসে সময় নষ্ট না করে বাসায় বসে বসে আমরা সব বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে পড়াশোনা করব। তা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।